আচ্ছা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে জারণ বিজারণের প্রকারভেদ আমরা শুরু করবো আমাদের তৃতীয় ক্লাস। তো আমরা চলো শুরু করি। আচ্ছা, দেখো, জারণ বিজারণের প্রকারের মধ্যে প্রথম প্রকারভেদ হচ্ছে তাপীয় বিক্রিয়া। ঠিক আছে, তাপ লিখছি, এই জায়গায় তুমি লিখতো তাপীয় বিক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় Ag2O ছিল, এই যে এগুলা কিন্তু অন্য কালিতে লিখবা। 2Ag হচ্ছে এটাও অন্য কালিতে, চার্জ গুলো অন্য কালিতে লিখবা। ½ O2। এই জায়গায় তোমার তাপ দিতে হয়েছে, তাপ দিলে এই বিক্রিয়াটা হবে। এই জায়গায় একটা এরকম একটা চিহ্ন দিবে, তো বুঝাবো তাপ। তো এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া। আমরা অলরেডি 9-10 এটা শিখছিলাম, জারণ বিজারণ বিক্রিয়া প্রকারভেদ, এর মধ্যে তাপীয় বিক্রিয়াটা ছিল। ওকে, আচ্ছা, তো কিভাবে এটা জারণ বিজারণ বিক্রিয়া আমরা কি করেছি দেখো। আমরা এজি কে এজি এর জারণ সংখ্যা বের করেছি, জারণ সংখ্যা বের করলে আসে কত, +2। আচ্ছা, এবং ও এর তো জারণ সংখ্যা -2। আর এইখানে ও এর জারণ সংখ্যা যেহেতু নিজেদের মধ্যে বন্ধন গঠন করছে এবং এই জায়গায় হাফ অণু নিছি, ঠিক আছে। তো এটা এত ইম্পর্টেন্ট না, আমাদের বিষয় হচ্ছে O2, এটার দিকে লক্ষ্য রাখবা। তো ও হচ্ছে নিজেদের মধ্যে বন্ধন গঠন করছে। আচ্ছা, তাহলে এই জন্য জারণ সংখ্যা 0, কিন্তু এই জায়গায় ছিল জারণ সংখ্যা কত, -2। এবং এই জায়গায় এই যে জারণ সংখ্যা, এটাও নিজেদের মধ্যে বন্ধন, দুই অণু, এটা কিন্তু পরমাণু না, দুই অণু। এই যে আছে এটাও হচ্ছে, বা এজি, শুধু এজি যদি থাকে, যে জারণ সংখ্যা কত, 0। তাহলে দেখো আগে +1 ছিল, বর্তমানে কত হচ্ছে, 0। তাহলে এইটা 1 থেকে 0-র দিকে গেছে, মানে পেছনে দিয়ে গেছে। আর এই জায়গায় -2 থেকে আসছে কত, 0-তে। তার মানে এই জায়গায় বাড়ছে, জারণ সংখ্যা বাড়ছে, কি অক্সিজেনে জারণ সংখ্যা বাড়ছে, কিন্তু এজিতে মানে হচ্ছে, এজি মানে কি সিলভারে জারণ সংখ্যা কমছে। তাহলে সিলভারে বিজারণ হচ্ছে, দেখছো জারণ সংখ্যা কমছে। আর অক্সিজেনে জারণ সংখ্যা বাড়ছে। তাহলে এই জায়গায় কি হচ্ছে, 4। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া অলরেডি আমরা জেনে আসছি, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এই যে যেমন দেখো, জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া দিছি। জিঙ্ক কি করবে, এইচ রে সরাই দিবে, কারণ আমরা যে একটা ধাতু সিরিজ জানি, কেনাকে মেরেবার এলো যেন ফিরে, উষ্ণতা পাবে হয় কোলাজিয়াজি বিটামিন। তো ওই সিরিজটা আমরা আবারও দেখবো, কিন্তু একটু বেশি উপাদান নিয়ে দেখবো। ওকে, আচ্ছা, তাহলে দেখো জিঙ্ক হাইড্রোজেনের সরায় জিঙ্ক ক্লোরাইড তৈরি করছে। এই জায়গায় আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্লোরিন, এই জায়গায় তো একটা ছিল, এই জায়গায় আমি সমতা করে নাই বিক্রিয়া, ঠিক আছে। ক্লোরিন দুইটা হলো কিভাবে, জিঙ্কের যোজনে কিন্তু 2 ক্লোরিনে দিবে, ক্লোরিনের যোজনে 1 জিঙ্কে দিবে, ওই অনুযায়ী 2 হয়েছে, ঠিক আছে। তো সমতা করতে চাইতে, করলে, করতে চাইলে করতে পারো, এই জায়গায় 2 দিয়ে দিবা, এই জায়গায় একটা 2 দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে, সমতা হয়ে গেছে, ঠিক আছে। না, সমতা এখনো হয়নি, জিঙ্কে 2 দেওয়া লাগবে না, শুধু এই জায়গায় একটু HCl দিলে হবে। হাইড্রোজেন দুইটা দুইটা, ঠিক আছে, ক্লোরিন দুইটা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় আমি যদি বলি জারককে বিজারককে, জারক মানে কি, যে বিজারণ হতে জারণ হতে সংগঠন, জারণ বিক্রিয়া হতে সাহায্য করবে, মানে জারণ বিক্রিয়া ইলেকট্রন, মানে যে কি করবে, ইলেকট্রন দান করবে নাকি। জারক হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে, কি জারক হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। আর বিজারক কি, যে ইলেকট্রন দান করে। তাহলে জারক কি, যে ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক হচ্ছে, লেখা রেখো এটাও, বিজারক হচ্ছে যে ইলেকট্রন দান করে। ওকে, ওকে, তাহলে দেখো এই জায়গায় জিঙ্কের কি হয়েছে, জিঙ্ক 0 থেকে প্লাস হয়েছে, তাহলে এটা হচ্ছে জারণ হয়েছে, জারণ, কারণ জারণ সংখ্যার বৃদ্ধি ঘটছে, ঠিক আছে। আর এই জায়গায় হাইড্রোজেন +1 থেকে 0 হয়েছে, তার মানে কি জারণ সংখ্যা হ্রাস হয়েছে, তার মানে এটা বিজারক। তাহলে এই জিঙ্ক হচ্ছে কি হবে, জারক, কারণ, সরি, জিঙ্ক হচ্ছে বিজারক, কারণ কি, সে
তার সে কি করছে, বিজারণ প্রক্রিয়া হইতে সাহায্য করছে, মানে ইলেকট্রন ত্যাগ করছে। এরকম ভাবে লেখা দরকার নেই, জাস্ট আমি লিখবো বিজারক তারাই যারা কি করে ইলেকট্রন দান করে। ঠিক আছে? নাম জারণ হয়েছে কিন্তু নাম হলো বিজারক। এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? যে আমি ওইটা মনে রাখার জন্য ওইভাবে বলছিলাম যে আহ যে হচ্ছে বিজারণ প্রক্রিয়া হতে হেল্প করবে ইলেকট্রন দানের, ওই যে আগে বলছিলাম না, ওই জন্য ওইটা। ঠিক আছে? আসলে মেইনলি আমি তুমি এটা এমন মনে রেখো, বিজারক মানে কি, যে ইলেকট্রন ত্যাগ করে তারই বলা হয় বিজারক। আর জারক মানে কি, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলবো কি, জারক। আচ্ছা, এখন আমরা বিজারণ ক্ষমতার একটা ক্রমও দেখবো। বিজারণ ক্ষমতার একটা ক্রমও দেখবো। এল আই, ওই যে আহ কে, কা, না, মেগাইবার, কে না, কে এখন না, এখন আর হচ্ছে কে, কা না, হ্যাঁ। এখন হলো একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আগে আমরা প্রথম না কে না কে, এখন হলো কে কানা, হ্যাঁ। কে কানা মেগাইবার এলো যেন ফিরে, সুস্মিতা নাই না, পাবে হায় কোলা হাজি, হাজি পিটাবে আমার। ঠিক আছে? তো কিছু নতুন নতুন মৌল আমরা এই জায়গায় যুক্ত করছি, এগুলো একটু দেখো, মুখস্থ করে ফেলে। যত নিচে যাব তার বিচারণ ক্ষমতা তত বেশি, তার মানে নিচের গুলো সবচেয়ে ভালো জারক। বিচারণ ক্ষমতা সবচেয়ে বেশি মানে কি, নিচের গুলো সবচেয়ে ভালো জারক, মানে জারক তারাই যারা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক না? মানে খুব নিচের গুলো বেশি ইলেকট্রন গ্রহণ করবে, তারা খুব দ্রুত ইলেকট্রন তারা খুব দ্রুত বিজারিত হবে। তারা খুব যে ইলেকট্রন গ্রহণ করে, আচ্ছা এই বিজারিত হবে এটা না লেখা যে তারা খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে? বুঝাইতে পারছি? বিজারিত হওয়া বলতে বুঝাই কি, তুমি যদি এটা বুঝতে চাও তাহলে আমি তোমাকে বুঝাই। এই যে দেখো, ইলেকট্রন গ্রহণ করার পর আমরা অলরেডি জারণ বিজারণ খুব আলহামদুলিল্লাহ ভালো করে বুঝছি। এরপর আমরা বলতেছি এই সাইটটার মধ্যে একটাতে বলতেছি কি জারক, আর একটা বলতেছি বিজারক। কিসের উপর ভিত্তি করে আমরা বলতেছিলাম, কিসের উপর ভিত্তি করে আমরা বলতেছিলাম যে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের উপর, কে ইলেকট্রন গ্রহণ করতেছে কে ইলেকট্রন বর্জন করতেছে। ঠিক আছে? এটার উপর ভিত্তি করে আমরা বলতেছিলাম একটা জারক একটা বিজারক। তারপর গ্রহণ বর্জনের পরবর্তী অবস্থার দিকে যদি তাকাই, তাহলে ওই জায়গায় আমরা আরেকটা নতুন দুইটা টার্ম আনবো, এটা বিজারিত হওয়া এবং জারিত হওয়া। নতুন দুইটা টার্ম আনলাম। দেখো, যেই মৌলটার বিজারণ হবে মানে ইলেকট্রন গ্রহণ করবে, তাকে তার পরবর্তী অবস্থাকে আমরা বলবো বিজারিত হওয়া। যেমন এই জায়গাতে এইচ প্লাস থেকে আসছে কি, এইচ জিরো, ঠিক না? ঠিক না, পাওয়ার জিরো হয়েছে। তাহলে এই অবস্থাটাকে বলবো আমরা হচ্ছে বিজারিত অবস্থা বা বিজারিত হয়েছে। আচ্ছা, জিঙ্কের জারণ হয়েছে, কিন্তু জিঙ্ক নিজে কি একটা বিজারক। আর জারণ হওয়ার পরে মানে ইলেকট্রন প্রদান করার পরে তার চেহারা কেমন হয়েছে, এটাকে আমরা বলবো কি জারিত। জারিত, এই অবস্থাটাকে বলবো কি জারিত। ওকে, কথাটা কি বুঝছো? এটা আঙ্গুলা নিয়ে আমাদের অনেক ঝামেলা লাগে, আমি আশা করি বুঝাই দিতে পারছি, তুমিও বুঝছো। ওকে, তাহলে এই নিচের গুলা যেহেতু ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এরা কি, এদের কি হবে, জারণ নাকি বিজারণ? বিজারণ হবে। তাহলে এদের কি নামে ডাকবো আমরা? বিজারণ হবে, তার মানে এদের নাম ডাকবো হলো, এদের নাম হচ্ছে জারক। আচ্ছা,
এদের পরবর্তী অবস্থাটা কি হবে, মানে কি হতে চাবে তারা, ইলেকট্রন গ্রহণ করার পরবর্তী কি অবস্থা হবে? বিজারিত হবে। ঠিক আছে? এটা আমি তোমাকে একটা ফ্লো আকারে লিখে দিচ্ছিলাম, আমি লিখছিলাম জারণ, বিজারণ, জারক, বিজারক, বিজারিত, জারিত, এইভাবে দেখাইছিলাম। এইভাবে দেখাইছিলাম। জারণ, এটা কি হবে? বিজারক। আর জারণ কি হয়? জারিত হয়। বিজারণ কি হবে? জারক। আর বিজারিত, আর বিজারণ হওয়ার পরের অবস্থাটা কি হবে? বিজারিত। আর জারণ হওয়ার পরের অবস্থাটা কি হবে? জারিত। আচ্ছা। আর জারণ, যেই পদার্থটা জারণ হয় ওই পদার্থটাকে, বা ওই যেই মৌলটা জারণ হয় ওইটাকে কি বলা হয়? বিজারিত পদার্থ। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা এই যে একটা সিরিজ দেখলাম না, এই সিরিজের উপর ভিত্তি করে আমরা দেখবো যে কোন মৌল কি বিক্রিয়া করে কি করে না, এই সিরিজের উপর ভিত্তি করে দেখবো। আচ্ছা দেখো, জিঙ্ক এবং কপার সালফেটের বিক্রিয়ায় আমরা দেখলাম জিঙ্ক সালফেট তৈরি হয়েছে, জিঙ্ক কপারের সরাই দিছে। ওই যে প্রতিস্থাপন বিক্রিয়ার প্রকারটাই কিন্তু এখনো শিখতেছি, জারণ বিজারণ আর কি। ঠিক আছে? আচ্ছা, সরানোর পরে জিঙ্ক প্রথমে ছিল কত? 0। পরবর্তীতে হয়েছে কত? 2+। এবং সালফেটের যোজনী কত? সরি, সালফেট কত? 2- হয়, -2 বা 2- যেটা বলো, -2। আর জিঙ্ক তাহলে কত হবে? 2+। জিঙ্কেরটা আমরা বের করছি এক্স, ধরো এক্স ধরে। সালফেট পুরাটা ইয়া কত? -2 সমান সমান কত? 0। এক্স সমান সমান তাহলে কত হয়? +2। ঠিক না? এরকমই তো। আচ্ছা, কপারে কত? +2। আর এটা তুমি এটাও ওইভাবে করতে পারো, কপার +2। আচ্ছা, যাই হোক, এখন দেখো, 0 থেকে আসছে কত? +2। আর কপার আসছে +2 থেকে 0, তাহলে এর বিজারণ হচ্ছে, কারণ জারণ সংখ্যা কমছে, 2 থেকে 0-তে আসছে, তাহলে জারণ সংখ্যা কমছে, বেঁকে গেছে। আর এই জায়গায় জারণ সংখ্যা কত? 0 to +2 হয়েছে, তার মানে তার জারণ হয়েছে। ওকে, জিঙ্কের জারণ হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি উল্টা বিক্রিয়াটা দেই তাহলে কি হবে? দেখি, দেখো তো। এই জায়গায় এই বিক্রিয়াটা হবে না, এবার দাগ দিয়ে রাখো। কেন হবে না? কারণ আমরা বলছিলাম সবচেয়ে নিচের মৌলগুলা, সবচেয়ে নিচের মৌলগুলার বিজারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। মানে তাদের বিজারণ হওয়ার প্রবণতা বেশি, মানে তারা খুব দ্রুত বিজারণ প্রক্রিয়া হবে, মানে দ্রুত ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক না? ঠিক আছে? তাহলে আমি যদি দেখি, তুমি কপার, কপার এবং জিঙ্ক সালফেটের মধ্যে বিক্রিয়া দাও, বিক্রিয়া দিলে এরকম দেখা যায়, দেখা যাইতেছে কপারের জারণ হইতেছে। কিন্তু আমরা তো জানি কপার হলো এই সিরিজের মধ্যে সবচেয়ে নিচ, মানে জিঙ্কের থেকেও নিচে। এই যে জিঙ্ক, এই যে কপার, তাহলে এর বিজারণ হওয়ার কথা বেশি ছিল। ঠিক না? এর বিজারণ হওয়ার ক্ষমতা বেশি। এই যে বিজারণ ক্ষমতা না, বিজারণ হওয়ার ক্ষমতা কার বেশি? কপার। নিচের গুলার বিজারণ হওয়ার ক্ষমতা বেশি, মানে ইলেকট্রন গ্রহণ বেশি করবে নিচের গুলা। তাহলে আমরা এই জায়গায় দেখতেছি কপার ইলেকট্রন দান করে দিছে, জিঙ্ক ইলেকট্রন দান করে দিছে। আর জিঙ্ক সেই ইলেকট্রনটা দান করা, ইলেকট্রনটা নেওয়ার পরে জিঙ্ক এরকম হয়েছে, আগে ছিল জিঙ্ক 2+, কপার ছিল 0। এখন দেখা যাইতেছে সে দান করে দেওয়ার পরে এরকম হয়েছে। কিন্তু এটা কি জীবনে সম্ভব? আমরা তো জানি কি, কপারের
বিজারণ হওয়ার ক্ষমতা বেশি, মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা জিঙ্কের থেকে বেশি। ইলেকট্রন সে জিঙ্কের প্রতি বেশি। জিঙ্ক, মানে জিঙ্ক এবং কপারের মধ্যে যদি তুলনা করি, কে আগে ইলেকট্রন নেবে? কপার জিতবো। কপার ইলেকট্রন নিতে চাইবো বেশি, তার ইলেকট্রনের প্রতি বেশি ঝোঁক। তাহলে এই জায়গায় উল্টা কাজ হয়েছে, কপার কি হচ্ছে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ঠিক না? তো আমরা এইভাবে বলতে পারি বিক্রিয়াটা হবে না। কিন্তু আগে আমরা আগের শ্রেণীতে বা এখনো আমরা এটাও জানি, এটা শিখি যে আসলে উপরের দিকের মৌলগুলা সক্রিয় বেশি, তাই সেই সক্রিয়তা সিরিজের উপরের গুলা কি করবে, নিচের তলার মৌলরে সরায় দিবে, এরকম ভাবে শিখছি। আসলে বিষয়টা কিন্তু আমি তোমাকে অন্য মোড়কে, মানে অন্যভাবে দেখার একটা টেন্ডেন্সি তৈরি করে দিছি। আসলে বিষয়টা এরকম হয়, ঠিক আছে? কেন নিচের গুলা আহ মানে ওইটাও ঠিক আছে, সক্রিয় মৌলগুলা নিচের দিকের মৌলগুলার উপর প্রভাব বিস্তার করে, কিন্তু আমি তোমাকে জারণ বিজারণের আলোকে ওই সিরিজটা দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমাদের ওই যে ইয়াগুলো আছে না, যৌগমূলক, তোমার বইয়ের মধ্যে যৌগমূলকের একটা সিরিজ থাকে, যে কোনগুলা খুব তাড়াতাড়ি বিজারিত হবে, হ্যাঁ, বা মানে ইলেকট্রন গ্রহণ করবে, ওটার একটা সিরিজ থাকে। ওই সিরিজটা থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে অনেক কোশ্চেন আসে, অনেক বলতে একটা কোশ্চেন আছে আর কি। ওইটাও শিক্ষা করে। আচ্ছা, নিকেল সালফেটের দ্রবণ নিচের কোন ধাতুর চামচ দ্বারা নাড়া যাবে? এরকম একটা কোশ্চেন আসতে পারে। এই দ্রবণটা, একটা পাত্রের মধ্যে নিকেল সালফেট আছে, তুমি চামচ দিয়া একটা, দুইটা চামচের কথা বলে দিছে, এই দুইটা চামচের মধ্যে কোনটা দিয়ে নাড়তে পারবা নিকেল এই বিক্রিয়াটা নাড়তে পারবা, এই চামচ দিয়ে, যেই চামচটা তার সাথে বিক্রিয়া করবে না। তাহলে বিক্রিয়া না করার জন্য কি সক্রিয়তা সিরিজে তাকে নিচে থাকতে হবে নাকি উপরে? অবশ্যই তার, হ্যাঁ, তার নিচে থাকতে হবে, ঠিক না? নিকেল, এই জায়গায় ধাতু কোনটা? এই যে নিকেল, নিকেলের নিচে থাকতে হবে। নিকেলের নিচে কি আছে? সিলভার। এই জন্য এটা সঠিক, জিঙ্ক হবে না। জিঙ্ক হলো সক্রিয়তা সিরিজে উপরে। তাহলে দেখো, দুইটা বিক্রিয়া দেখাই দিছি, এটা কাইটা দিবা, বিক্রিয়াটা লিখবা, লেখা তাহলে এটা দিবা। এই বিক্রিয়াটা হবে না, তাই আমাদের আমাদের লক্ষ্য কিন্তু এটাই। আমরা কি চাই, নাড়া যাবে কিনা এটা চাইছে। আমরা তো জানি যে নাড়া যাবে তখনই যদি বিক্রিয়াটা সম্পন্ন না হয়, ঠিক না? এই জন্য আমরা এটা চাইছি। আচ্ছা দেখো, এই জায়গায় বিক্রিয়া দেখা যাচ্ছে, জিঙ্ক নিকেল সালফেটের সাথে বিক্রিয়া করে নিকেলের সরাই দিছে, জিঙ্ক সালফেট তৈরি করছে এবং নিকেল। তাহলে জিঙ্কের জারণ হয়েছে, নিকেলের কি হয়েছে, বিজারণ হয়েছে। এই জায়গার মধ্যে এই টু প্লাসটা কিভাবে পাইছি? কারণ সালফেটের হচ্ছে কি, নিকেলে তুমি এক্স ধরো, আর সালফেটের যোজনী কত? -2 জন 0। সালফেটের কি কি থাকে? সালফেট কি একটা যৌগমূলক, কিন্তু একটা সিঙ্গেল মৌলের মতো আচরণ করে। এটার কি থাকে, এটার আহ, মানে জারণ সংখ্যা তো -2 থাকে, যোজনী না, সরি, জারণ সংখ্যা কত থাকে? -2। তাহলে এক্স সমান সমান এখন কি আসে? +2, ঠিক আছে? ওই হিসাবে করছি। আচ্ছা, এই জায়গায় জিঙ্কেরটা কত হয়েছে? +2, আগে ছিল কত? 0। এই জায়গায় জিঙ্ক 0, +2 হয়েছে, মানে জারণ সংখ্যার বৃদ্ধি হয়েছে, তাহলে জিঙ্কের জারণ হয়েছে। এগুলো বারবার একই কথা বারবার বলতে ভালো লাগে না, কারণ আমি বলতে স্কিপ করে যেতেছি। নিকেল হচ্ছে কত? +2, এই জায়গায় কত হয়েছে? 0 হয়েছে, তার মানে কি হয়েছে, এটার বিজারণ হয়েছে, মানে জারণ সংখ্যা কমছে, +2 এর থেকে আগে ছিল, মানে 2 টাকার থেকে 0 টাকা হয়েছে, মানে কি জারণ সংখ্যা কমছে। ওকে। আচ্ছা, এরপর আমরা আসবো, এরপর আমরা আসবো এই জায়গায় বিক্রিয়াটা হবে না, কারণ কি, নিকেল হচ্ছে আহ সক্রিয়তা সিরিজটা দেখি। এই যে দেখো, নিকেল কই? এই যে নিকেল,
আর এই যে সিলভার নিকেল উপরের দিকে আছে, তার মানে কি? আর সিলভার নিচের দিকে, তার মানে কি? তার বিজারণ হওয়ার ক্ষমতা বেশি, ঠিক আছে, তার কম, তাই বিক্রিয়াটা হবে না। এই জায়গায় দেখাইতেছে যে এজি এর জারণ হয়ে গেছে, কিন্তু এজি এর বিজারণ হওয়ার ক্ষমতা বেশি। তার তো বিজারণ হলে বিক্রিয়াটা হইতো, যেহেতু এজি এর কি হয়ে গেছে, জারণ হয়ে গেছে, না? তার মানে বিক্রিয়াটা হবে না। এই জায়গায় বিক্রিয়াটা হয়েছে কি, জিঙ্কের জারণ নিকেলের বিজারণ হওয়ার ক্ষমতা বেশি, এই জায়গায় মানছে সেইটা, ঠিক আছে। জিঙ্ক নিচের দিকে বিজারণ হওয়ার ক্ষমতা বেশি, মানছে। আর এই জায়গার মধ্যে এজি এর বিজারণ হওয়ার ক্ষমতা বেশি, কিন্তু এই জায়গায় মান নেই, এই জায়গায় দেখা যাচ্ছে এজি এর জারণ হয়ে গেছে। তার মানে কি বিক্রিয়াটা এটা হবে না। আর আমরা চাই না হোক, না হইলেই তো চামচ দিয়ে লাগানো হোক, হ্যাঁ। আচ্ছা, নিচের কোনটি সবচেয়ে ভালো জারক, এরকম কিন্তু পরীক্ষার মধ্যে আসে। নিচের কোনটি সবচেয়ে ভালো জারক? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে সবচেয়ে ভালো জারক কে? এই যে ফ্লোরিন, কারণ সবচেয়ে নিচে সে। এখন আমরা তৃতীয় নাম্বার প্রকারে শিখবো। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সব দ্বিতীয় নাম্বার প্রকার, মানে হচ্ছে কি, আমরা শিখেছি হচ্ছে, আমরা কি শিখেছি, জারণ বিজারণের প্রকারভেদ শিখেছি, প্রতিস্থাপন বিক্রিয়াটা শিখেছি। এখন আমরা 3 নম্বর প্রকারে আসবো, এটা হচ্ছে সংযোজন। সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, এটার মধ্যে দেখো আমরা দুইটা মৌল যুক্ত করে আরেকটা মৌল বানাবো, বা দুইটা যৌগ যুক্ত করে আরেকটা যৌগ বানাবো, দুইটা মৌল যুক্ত করে একটা যৌগ বানাবো, অথবা দুইটা যৌগ যুক্ত করে একটা যৌগ বানাবো। এটাই হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। মৌল প্লাস মৌল একটা যৌগ হবে, যৌগ প্লাস যৌগ একটা যৌগ হবে, ঠিক আছে। মৌল প্লাস মৌল একটা যৌগ হবে, যৌগ প্লাস যৌগ একটা যৌগ হবে, ঠিক আছে। এটা লিখে রেখো। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় দুইজনের নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম যুক্ত করছি। নাইট্রোজেন যেহেতু দ্বিপরমাণু, এই জন্য N2 নিছি। এবং প্রথমের দিকে এদের কি থাকবে, এতে জারণ সংখ্যা 0 থাকবে। আচ্ছা, পরবর্তীতে যখন যুক্ত হয়েছে দেখো, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা আমরা বের করছি। না, আমরা হচ্ছে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করছি, এটা হচ্ছে আহ ম্যাগনেসিয়ামের তো 2, এটা আমরা ধরে নিছি 2, কারণ যোজনী 2। আচ্ছা, জারণ সংখ্যা এটা তো আমাদের মুখস্থ ভ্যালু, আমরা বলছিলাম না গ্রুপ 1 এর গুলা 1, জারণ সংখ্যা +1। আর হচ্ছে গ্রুপ 2 এর গুলা হচ্ছে জারণ সংখ্যা +2। হ্যাঁ, এগুলা তো মুখস্থ ভ্যালু। তাহলে আমরা মুখস্থ ভ্যালু হচ্ছে +2 ধরে নিছি। 2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস নাইট্রোজেনেরটা আমরা বের করবো। নাইট্রোজেনকে আমরা 2x ধরছি, সমান সমান কত, 0। উপরে কোনো চার্জ ছিল না, এগুলা কিন্তু অন্য কালিতে লিখবো, হ্যাঁ। তারপর আমরা ভ্যালু বের করছি, 2x সমান সমান -3 × 6, -6/2 আসতো, তাহলে -3 আসবে। -3, এক্স এর ভ্যালু আসবে কত, -3, ঠিক আছে। এভাবে বের করছি -3, তাহলে -3 আসবে। নাইট্রোজেনের জারণ সংখ্যা কত আসবে, -3। তাই নাইট্রোজেন 0 থেকে গেছে হচ্ছে হিরো হয়ে গেছে, মানে 0 থেকে জারণ সংখ্যা কমছে আরো, তার মানে তার বিজারণ হয়েছে। আর ম্যাগনেসিয়াম 0 + 2 হয়েছে, ঠিক আছে। +2 হয়েছে মানে হচ্ছে কি, তার জারণ সংখ্যা বৃদ্ধি করছে, মানে জারণ হয়েছে। আচ্ছা, তারপরে ক্যালসিয়াম এবং অক্সিজেন দুইটার বিক্রিয়া করছে, অক্সিজেন দ্বিপরমাণু, এই জন্য দুইটা নিছি। ক্যালসিয়াম অক্সাইড হয়েছে, এই জায়গাও জারণ সংখ্যা কি হয়েছে, ক্যালসিয়াম যেহেতু 2 নম্বর মৌলের 2 নম্বর গ্রুপের, তাহলে এটা জারণ সংখ্যা +2। আর অক্সিজেন এটা -2, এটা তো জানার কথাই, হ্যাঁ। বা তুমি তবুও বের করো, 2 × x সমান সমান কত, 0। তাহলে x এর ভ্যালু কত আসে, x সমান সমান কত, -2, ঠিক আছে। আচ্ছা, যেটা বের করবো এটা এক্স ধরি, ঠিক আছে। আর যদি কোনো অণু পরমাণু গুণ আকারে থাকে, তাহলে ওটা পাশের মধ্যে দিয়ে দিই, ঠিক আছে। যেহেতু নাই, এই জন্য আমরা দিইনি। আচ্ছা, আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে ক্যালসিয়াম 0 টু কত হয়েছে, +2, তার মানে জারণ সংখ্যা বাড়ছে, মানে তার জারণ হয়েছে। এবং অক্সিজেনের 0 টু
-2 হয়েছে, তার মানে যে জারণ সংখ্যা কমছে, তার মানে কি তার বিজারণ হয়েছে। আচ্ছা, এবার আমরা একটা বিক্রিয়ার নাম বলবো, সেটা হচ্ছে অনুপাতহীন বিক্রিয়া। মানে এই জায়গায় আমরা সবসময় দেখতেছি একটা মৌলের জারণ হয়, অন্য আরেকটা মৌলের বিজারণ হয়, কিন্তু এই জায়গায় দেখবো একই মৌলের জারণ হবে, একই মৌলের বিজারণ হবে। যেমন P4 এবং NaOH, এই জায়গায় দেখো NaOH এর মধ্যে Na এর জারণ সংখ্যা কত, এটা মুখস্থ জানার কথা, +1। আর OH যেহেতু একটা যৌগমূলক, এটা জারণ সংখ্যা কত, -1, এটা জানার কথাই। ঠিক আছে, যৌগমূলক একটা আছে যেটা হচ্ছে NH4, এর জারণ সংখ্যা হচ্ছে কি হয়, +1। ঠিক আছে, আর বাকিগুলো তো ম্যাক্সিমামই মাইনাস। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে P4 এটা যখন এর সাথে বিক্রিয়া করছে, কি তৈরি করছে, PH3, এবং এটার নাম মেবি ফসফিন, এবং NaHPO2, এটার নাম কি একটু গুগলে দেখবা, এরকম তৈরি করছে। ঠিক আছে, তাহলে তৈরি যখন করছে, তাহলে আমরা এখন জারণ সংখ্যা গুলা বের করি। এই ফসফিনের পি এর জারণ সংখ্যা কত, -3, আমরা বের করছি। ঠিক আছে, এইচ কত, 1 × 3 সমান 0, এক্স, পি রে এক্স ধরছি, এক্স এর ভ্যালু -3 আসছে। আর এই জায়গার মধ্যে পি এরটা বের করছি, পি এরটা, নাইট্রোজেন সোডিয়ামেরটা কিন্তু +1ই হয়, হাইড্রোজেনেরটাও +1ই। ঠিক আছে, এখন পি এরটা বের করছি, পি এরটা বের করে দেখি কত আসছে, +1। পি আগে ছিল 0, এখন হয়েছে কত, +1, জারণ সংখ্যা বাড়ছে। এবার এই জায়গার মধ্যে পি আগে ছিল 0, এখন জারণ সংখ্যা কত হয়েছে, -3। তার মানে কি জারণ সংখ্যা কমছে। একই মৌল, দেখো আমরা কিন্তু এই জায়গায় সব কিন্তু পি কে ইন্ডিকেট করতেছি, পি, পি কে খেয়াল করে দেখছো, পি। বাকিগুলোর কিন্তু জারণ সংখ্যা তুমি বের করে দেখো, আগে যেমন ছিল ওরকমই আছে। ঠিক আছে, এই জন্য ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। ওকে, তুমি বাকিগুলো বের করে দেখো, আগে যেমন ছিল ওরকমই আছে। হাইড্রোজেনের জারণ সংখ্যা +1ই আছে। অক্সিজেনের জারণ সংখ্যা যদি এই জায়গায় তুমি শুধু অক্সিজেনেরটা বের করো, বের করে দেখো, 1 + x, আর হাইড্রোজেনেরটা কত, +x, হ্যাঁ সরি +1, সংখ্যান কত হয়, 1 আর 1 কত, 2। তাহলে x + 2 = 0। ওই এই 2টার এখন ওই পাশে পাঠিয়ে দিলে -2। তাহলে অক্সিজেনেরটা কত হয়, -2। এই জায়গায়ও তুমি যদি অক্সিজেনেরটা বের করো, -2ই আসবে। ওকে, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো জারণ সংখ্যা সেমই আছে, কিন্তু এই ফসফরাসের জারণ সংখ্যা এই জায়গায় একটা দেখাচ্ছে কত, -3, এবং এই জায়গায় দেখাচ্ছে হচ্ছে +1। আগে কত ছিল, 2, 2 থেকে -3 গেছে, মানে পেছনের দিকে গেছে, মানে বিজারণ হয়েছে, জারণ সংখ্যা কমছে, বিজারণ হয়েছে। আবার এই জায়গায় কি হয়েছে, 0 থেকে +1 হয়েছে, মানে জারণ সংখ্যা বাড়ছে, মানে কি জারণ হয়েছে। ওকে, পি এর একই সাথে জারণ বিজারণ উভয়ই হচ্ছে। ঠিক আছে, এই একটা পি দুইটা কাজ করতেছে, জারণ হচ্ছে এবং বিজারণ হচ্ছে। এরকম আরেকটা উদাহরণ দেওয়া আছে, এটা তুমি একটু নিজে থেকে দেখে নিও। আর দুইটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমি তো বলে দিই। যেমন আয়োডিন প্রথমে 0 ছিল, কে ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, তাহলে কে আই, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডিনের সাথে বিক্রিয়া করলে পটাশিয়াম আয়োডাইড তৈরি করছে। এই জায়গায় আয়োডিনের, আমরা তো কে এরটা জানি, কে এরটা কত, +1, এটা তো মুখস্থ জানার কথা, কারণ গ্রুপ একের মৌল। আচ্ছা, তারপরে এইখানে কে ও আই, এটার নাম কি, এটা একটু H2O তৈরি করছে, H2 এরটা জানার দরকার নেই। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো যে আয়োডিনেরটা, কে এই জায়গাও কি হবে, +1, আর ওয়েটটা কত হবে, -2, এইখানে ওয়েটটা কত, -2, বা ওএইচ এরটা কত, শুধু আমি যদি বলি ওএইচ এরটা কত, ওএইচ এরটা -1। আচ্ছা, এইচ এরটা কত হবে, +1, আর কে এরটা কত, +1। এই জায়গাও দেখো কে এরটা +1ই আছে, এখানে বের করে দেখো কে এরটা +1, এই জায়গাও কে এরটা +1, ওয়েটটা -2। মানে বিক্রিয়ার আগে এবং পর সবগুলো সেম, কিন্তু একটা মৌল আছে যার জারণ সংখ্যা বিক্রিয়ার আগে পরে সেম না, এবং সেই মৌলটা হচ্ছে আয়োডিন। আয়োডিন আগে কত ছিল, 0,
এবং এই জায়গায় সে আয়োডিন কত হয়েছে, -1 হয়েছে। এবং এই জায়গায় কি হয়েছে, আয়োডিন আয়োডিন কি হয়েছে, +1 হয়েছে। তার মানে এক জায়গায় জারণ হয়েছে, এক জায়গায় বিজারণ হয়েছে। ওকে। আচ্ছা, এই জায়গায় সেম, আমাদের এই জায়গায় সালফার টার্গেট। সালফারের জারণ সংখ্যা বের করো, এই জায়গায় আসবে +4 আর এই জায়গায় কত, -2। তাহলে দেখো, -2 থেকে গেল কত, জিরোতে। তাহলে এই জায়গায় কি হয়েছে, -2 to 0, মানে জারণ সংখ্যা বাড়তেছে, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, -2 to 0 মানে প্লাসের দিকে যেতেছে, তার মানে কি জারণ হয়েছে। আর এই জায়গায় কত হয়েছে, +4 to 0, মানে 4 থেকে 0-র দিকে, +4 টু পিছনের দিকে যাচ্ছে, 0, তার মানে কি হয়েছে, বিজারণ হয়েছে। ঠিক আছে, মানে জারণ সংখ্যা কমতেছে মানে কি, বিজারণ। এখন আমরা যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, আমরা যে এই অধ্যায়টা নিয়ে এখন আলোচনা করব, মানে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া। তো এইটাই হচ্ছে আমাদের এতক্ষণ যা পড়ে আসলাম, সব ছিল বেসিক। আমাদের এতক্ষণ যা করছি, সব করার উদ্দেশ্য হচ্ছে এই জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াটা শেখা। ওকে। আচ্ছা, তাহলে চলো আমরা শিখি যে কি বলছে সমীকরণ। আমরা এই জায়গায় এই জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া কিন্তু তোমার পরীক্ষার মধ্যে চায় বসে একটা বিক্রিয়া দিয়ে দিবে, বলবে যে এটা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া বের করে দেখাও। তো সেক্ষেত্রে তোমার দেখাইতে হবে। তো কিভাবে দেখাবা, ওটার একটা রুলস আছে। আচ্ছা, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া বের করে দুইটা রুলস তোমার বইয়ের মধ্যে, একটা রুলস আছে, সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। ঠিক আছে, আমরা দুইটা রুলস শিখবো। আগে আমরা এটাই শিখি, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সমাধান করার দুইটা রুলস। এর মধ্যে একটা তোমার বই আছে, ওইটাই শিখবো। প্লাস হচ্ছে এক্সট্রা আরেকটা রুল শিখবো, এটা শিখা লাগবে, কারণ অনেক সময় তোমার পরীক্ষার মধ্যে তুমি সময় পাবা না। তো সেক্ষেত্রে ওই রুলসটাও জানা লাগবে। আচ্ছা, রুলসটা কি, এবং একটা জিনিস মনে রাখবা, এই রুলস গুলা ধারাবাহিক ভাবে আসবো, এবং এবং সবগুলো রুলস মেনটেন করতে হবে। মাঝে মাঝে কিছু মৌল আছে যেগুলো সবগুলো রুলস, মানে একটা দুই তিনটা রুলস দিয়েই, মানে দুই তিনটা আহ এই রুলস দিয়েই হচ্ছে সমাধান করে ফেলা যাবে। আর অনেকগুলো আছে যে দুই তিনটা, সবগুলো রুলসই লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো ওগুলো আমরা ধাপে ধাপে শিখবো। ঠিক আছে, তো চলো। সমীকরণটিকে আয়ন আকারে লিখতে হবে। প্রথম রুলস হচ্ছে সমীকরণটিকে, তোমার যেই সমীকরণটা দেওয়া থাকবে বিক্রিয়া আকারে, ওইটাকে তোমার আয়নে ভেঙে নিতে হবে। মানে কার জারণ বিজারণ হয়েছে তাকে আয়ন আকারে ভেঙে নিতে হবে। উক্ত উপাদানগুলোকে, দেখো, একটা বিক্রিয়ার মধ্যে সবগুলো কিন্তু জারণ বিজারণ হয় না, সবগুলো মধ্যে যাদের হবে তাদের আমরা আয়ন আকারে ভেঙে নিই। ওকে, উক্ত উপাদানগুলোকে চিহ্নিত করতে হবে, এবং যার জারণ সংখ্যা পরিবর্তন হবে, মানে জারণ সংখ্যা বাড়লে কি জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ, অলরেডি আমরা জেনে আসছি। উক্ত উপাদানগুলোকে চিহ্নিত করতে হবে যার জারণ সংখ্যার পরিবর্তন হবে। আচ্ছা, এই কথাটা এইভাবে লিখবা, যাদের জারণ সংখ্যার পরিবর্তন হবে তাদের চিহ্নিত করতে হবে। না, এইভাবে না, যে উপাদানের জারণ সংখ্যার পরিবর্তন হবে, যে উপাদানগুলোর জারণ সংখ্যার পরিবর্তন হবে তাদের চিহ্নিত করতে হবে, এইভাবে লিখবে। ওকে। আচ্ছা, তারপরে এইটা লিখতে হবে, জারণ মানে কি, জারণ সংখ্যার বৃদ্ধি, আর বিজারণ মানে জারণ সংখ্যা কম। আচ্ছা, একটা সমীকরণকে দুই ভাগে ভাঙতে হবে। দুই ভাগে ভাঙতে হবে কেন, প্রথম ভাগে থাকবে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। দ্বিতীয় ভাগে থাকবে দুইটা ভাগ। কিভাবে ভাঙতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া ভাঙতে হবে এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া কি কি, এগুলা মাথার মধ্যে নাও ঢুকতে পারে, এগুলো ভয় লাগতে পারে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার অনেক ভয় লাগতো। আহ এই জারণাত্মক দিক দিয়ে বিজারণাত্মক দিক দিয়ে দেখলেই মেজাজ গরম হয়ে যেত। কিন্তু আমি তোমাকে এমন ভাবে শিখাবো, ইনশাল্লাহ তোমার কাছে এটা মনে হবে যে মামুলি। ঠিক আছে, ছেলে খেলার মতো, হম, পুতুল খেলার মতো লাগবে। ঠিক আছে। আচ্ছা, এবং দুটি অর্ধ বিক্রিয়াকে সমতা করতে হবে। দুইটা অর্ধ বিক্রিয়াকেই সমতা করতে হবে। আচ্ছা,
পরবর্তী রুলস কি সমতা করা? আচ্ছা, সমতা করার মধ্যেই এই রুলসটা, ঠিক আছে। কিভাবে সমতা করব? ও ও এইচ কে বাদ দিয়ে, অক্সিজেন এবং হাইড্রোজেনকে বাদ দিয়ে সমতা আহ সমতা আহ, কে না সমতা করে, আচ্ছা, অক্সিজেন এবং হাইড্রোজেনকে সমতা না করে বাকি পরমাণুকে সমতা করতে হবে, মানে বাকি অন্যান্য যেসব পরমাণু আছে তাদের সমতা করতে হবে, okay? অক্সিজেনকে সমতা করতে যে সাইডে অক্সিজেন কম, ওই সাইডে যত অক্সিজেন কম থাকবে তত সংখ্যক H2O যুক্ত করবো, ঠিক আছে। হাইড্রোজেনকে সমতা করার জন্য হাইড্রোজেনের কমতি পড়লে সেখানে হাইড্রোজেনকে সমতা করার জন্য হাইড্রোজেনের কমতি পড়লে আমরা H+ আয়ন যুক্ত করবো। চার্জকে সমতা করতে ইলেকট্রন যুক্ত করতে হবে, যে সাইডে পজিটিভ বেশি ওই সাইডে ইলেকট্রন যুক্ত করবো, ঠিক আছে। মানে যেই সাইডে ইলেকট্রন কম আহ, ওই সাইডে ইলেকট্রন যুক্ত করবো। বা হ্যাঁ, ঠিক আছে। পজিটিভ কে কমানোর জন্য কি ইলেকট্রন যুক্ত করবো। ধরো আমার কাছে, তোমার কাছে 100 টাকা আছে, আমি চাইতেছি আমার সমান করতে, তাহলে আমার কাছে আছে হলো 90 টাকা, তোমার কাছে 100 টাকা, তাহলে আমি কি করবো, 10টা ইলেকট্রন যুক্ত করে দিলে কি তোমার আমার সমান হয়ে যাবে। ইলেকট্রন মানে কি মাইনাস, মানে -10 যুক্ত করে দিবে, এরকম আর কি। যে এমন ভাবে অর্ধবিক্রিয়াদ্বয়কে যুক্ত করতে হবে যেন অর্ধবিক্রিয়াদ্বয়ের ইলেকট্রন কাটাকাটি যায়। আচ্ছা, ক্ষারীয় মাধ্যমের জন্য যত সংখ্যক H+ যুক্ত করা হয়ে হবে তত সংখ্যক OH- যুক্ত করতে হবে। আচ্ছা, ক্ষারীয় মাধ্যমের জন্য যত সংখ্যক H+ থাকবে বলে একবার, H+ থাকবে, H+ থাকবে তত সংখ্যক OH- যুক্ত করতে হবে। আমি জানি এগুলো পড়ে তুমি কিছুই বুঝতেছো না, সব তোমার মাথায় ঢুকে গেছে। তো আমরা এখন একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল নিব, তারপরে আমরা আস্তে আস্তে বুঝার চেষ্টা করবো, ওকে? তো চল, এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে, সবচেয়ে সহজ বিক্রিয়া, এই জায়গায় সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই হবে না। তো এই জন্য এই জায়গায় তুমি আহ, এটা দেখার পরে আহ, মানে সব পদ্ধতির ফিল পাবা না, ঠিক আছে। তো এই জন্য তুমি কষ্ট পেও না, ওকে। যেমন Fe2+, Fe2+ এবং ক্রোমিয়াম, Cr2, ক্রোমিয়াম অক্সাইড নেবে এটা, Cr2O7, এই জায়গার মধ্যে এই যে এই জিনিসটা অন্য কালিতে লাগবে, হ্যাঁ। এই চার্জটা আমরা পরবর্তীতে বের করছি এই জন্য। আচ্ছা, বাকিটা দেওয়াই ছিল, এতটুকু দেওয়াই ছিল। বাকিগুলা আমরা তুমি মূলত একটা কাজ করে বুঝলো, এই যে আমি গোল করে দিতেছি না, এটা আলাদাভাবে প্রশ্নের মধ্যে লিখবা, তারপরে যা কাজ করছি এটা নিচে লিখবা, ঠিক আছে। নাহলে মনে হয় যে সব আগে থেকে দেওয়া ছিল এরকম লাগতেছে। আচ্ছা, তো এরকম আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করে নিছি, এই যে +6। এবং তাহলে আমরা এই জায়গার মধ্যে আমাদের শর্ত কি ছিল? আমাদের শর্ত ছিল হচ্ছে, আমাদের কি শর্ত ছিল, কারণ আমার একটু শর্তটা বের করে আমার জন্য করতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের শর্ত ছিল প্রথমে আয়ন আকারে লিখতে হবে, এবং যাদের মানে আয়ন আকারে লিখবা কিভাবে, তোমার আগে তো জারণ বিজারণ যারা অংশগ্রহণ করছে তাদের চিহ্নিত করতে হবে। তাহলে আমরা আগে চিহ্নিত করছি কার জারণ হয়েছে, কাদের জারণ হয়েছে, কাদের বিজারণ হয়েছে, এগুলো চিহ্নিত করছি। আর মাধ্যমটা কি একটা এসিডিও মাধ্যম, এটা আগে বলে দেওয়া ছিল, ঠিক আছে। আচ্ছা, আমরা চিহ্নিত করলাম, করার পরে আমরা কি করছি, দেখলাম যে ফেরাসের 2+ থেকে কত হয়েছে, 3+, তার মানে জারণ সংখ্যা বাড়ছে, মানে তার জারণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখলাম ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামটা কি হয়েছে, +6, আমরা জারণ সংখ্যা বের করছি এই জায়গায়, +6 থেকে +3 হয়েছে, মানে 6 থেকে কমছে, তার মানে কি হয়েছে, জারণ সংখ্যা কমছে, তার মানে কি হয়েছে, বিজারণ হয়েছে, ওকে। আচ্ছা, এখন আমাদের কথা ছিল বিক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করব, একটাতে থাকবে জারণ অর্ধবিক্রিয়া, আর একটা থাকবে কি বিজারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, তো আমরা দেখো এই জায়গায় যে জারণ অর্ধবিক্রিয়া, মানে যেটা জারণ হয়েছে ওইটাকে আমি আলাদা করে রেখেছি, Fe2+ থেকে Fe3+ হয়েছে, খেয়াল করে দেখছো? হ্যাঁ,
খেয়াল করে দেখছো হয়তো। এখন আমরা এইখানে তাকাবো, এটার মধ্যে দেখি বিজারণ বিক্রিয়াটাকে আলাদা করে রেখেছি CR2 থেকে CR3+। না, পুরাটাই লিখছি। CR2O7 থেকে আমরা কি লিখছি, CR3+। আর এই জায়গায় একটা চার্জ ছিল, চার্জ ছিল আগের থেকে, ঠিক আছে। চার্জ ছিল, আমরা চার্জটা লিখছি, আর বাকি কিছু লিখি নেই। দেখো এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো কিন্তু ছিল না, এগুলো পরে পরে আনছি। আহ আসলে ধরো এই জায়গায় তাকাও। হ্যাঁ, এগুলো ছিল না, ঠিক আছে। আমাদের এই জায়গায় যা যা ছিল ওগুলো আমরা লিখছি, জারণ অর্থবিদ্যায় লিখছি। লেখার পরে এরপর আমরা বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করব। আমরা কি অ্যাপ্লাই করব? প্রথমে হচ্ছে দুটি অর্ধবিক্রিয়াকে সমতা করতে হবে। তো সমতা করার জন্য আমাদের, দেখো, আহ সমতা করার সিস্টেম কি ছিল? অক্সিজেনকে বাদ দিয়ে, অক্সিজেনকে বাদ দিয়ে অক্সিজেন এবং হাইড্রোজেনকে বাদ দিয়ে বাকি পরমাণুকে সমতা করতে হবে। তো দেখো এই জায়গার মধ্যে অক্সিজেন এবং অক্সিজেন নাই, এই বিক্রিয়াটার মধ্যে কোনো অক্সিজেন নাই, তার মানে এই জায়গায় আমার সমতা করার দরকার নাই, ঠিক আছে। এই বিক্রিয়াটার মধ্যে অক্সিজেন, ও আচ্ছা, অক্সিজেন নাই, তার মানে আমাদের কোনো টেনশনও নাই, অক্সিজেনও নাই, হাইড্রোজেনও নাই। কিন্তু কি আছে, বাকি পরমাণু কারা আছে? আয়রন আছে, আয়রন এই জায়গায় একটাই আছে, এখানেও একটাই আছে, তার মানে সমতা করার কোনো দরকার নেই। এরপর এই জায়গার মধ্যে আসি, যে কি আছে, CR2O7 আর 2-। আর এই জায়গায় কি আছে, CR3+। এখন এই জায়গার মধ্যে আমরা কি করব? এই জায়গার মধ্যে আমরা কি করব? আমরা করব হচ্ছে সমতা করব। CR2 আছে দেখা আমরা বলছিলাম অক্সিজেন এবং হাইড্রোজেনকে বাদ দিয়ে সমতা করতে হবে। তাহলে CR2 আছে, এবং এই জায়গায় আছে কত, জাস্ট একটা সিআর ছিল, এই যে দেখো একটা সিআর ছিল, 3+ ছিল। এই জন্য আমরা কি করব? সমতা করার জন্য আমরা, জায়গায় যেহেতু দুইটা সিআর, এই জায়গায় আমি দুইটা সিআর বানাবো কিভাবে, দুই অণু নিব। এই জায়গায় দুই পরমাণু ছিল, আমরা দুই অণু নিচ্ছি। এটা আবার দুই পরমাণু করে দেওয়া যায় না, একটু অণুই নিতে হয়। এই যে দুই নিচ্ছি, ঠিক আছে, একটা কাজ শেষ। আচ্ছা, এরপর এই জায়গায় আবার সমতা করার জন্য আমরা দেখতেছি যে অক্সিজেন আছে, অক্সিজেন আছে, অক্সিজেন এখন আমরা পরমাণু সমতা করে ফেলেছি, এখন আমাদের অক্সিজেনের সমতা করতে হবে। অক্সিজেন সমতা করার সিস্টেম কি ছিল? অক্সিজেন সমতা করতে হইলে যেই সাইডে অক্সিজেন কম ওই সাইডে অক্সিজেন, যত অক্সিজেন থাকবে তত সংখ্যক H2O যুক্ত করতে হবে। যেই সাইডে অক্সিজেন, এই জায়গায় কয়টা, 7টা ছিল, এই সাইডে মানে বাম সাইডে অক্সিজেন 7টা ছিল, এই সাইডে কোনো অক্সিজেন নাই। তাহলে অক্সিজেন যেহেতু নাই, তাহলে তোমার কয়টা অক্সিজেন যুক্ত করতে হবে? আহ, কয়টা অক্সিজেনের জন্য কয়টা পানি আনতে হবে? 7টা পানি আনতে হবে, এই যে 7টা পানি আনছে, ঠিক আছে। শেষ, অক্সিজেনের সমতা শেষ, পরমাণুর সমতা শেষ। এরপর আমরা আসবো চার্জের সমতা। চার্জের সমতা করতে হবে। এই বিক্রিয়াটা দিয়ে খেয়াল করো, এই জায়গায় চার্জ এই সাইডে, ও আরেকটা, অক্সিজেনের সমতা শেষ, কিন্তু হাইড্রোজেনের সমতা কিন্তু এখনো শেষ হয়নি। এই যে পানি আনার পর দেখো হাইড্রোজেন আইসা পড়ছে, খেয়াল করে দেখো, হাইড্রোজেন আইসা পড়ছে। এই যে কয়টা হাইড্রোজেন, এই হাইড্রোজেনের দিয়ে খেয়াল করো, 7 × 2 = 14, 14টা হাইড্রোজেন। হাইড্রোজেন এর সমতা করতে হইলে তোমার কি করতে হবে? করতে হবে H+ যুক্ত করতে হবে। কোন সাইডে যুক্ত করবে? এই জায়গায় তো আপনি হাইড্রোজেন আছে, কোন সাইডে যুক্ত করবে? এই সাইডে। এই সাইডে H+ যুক্ত করতে হবে কয়টা, 14টা। এই যে দেখো 14টা H+, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা, এখন আমরা চার্জের সমতা করবো। তাহলে দেখো এই জায়গায় H+ মানে কি, এই জায়গায় পজিটিভ চার্জ কয়টা? পজিটিভ চার্জ হচ্ছে কয়টা? পজিটিভ চার্জ কয়টা? 14টা। আর এই জায়গায় নেগেটিভ চার্জ কয়টা? 2টা। তাহলে 14টা
পজিটিভ আর হচ্ছে মাইনাস কত, দুইটা নেগেটিভ, তাহলে মোট এই জায়গায় চার্জ কত থাকে বাম পক্ষে? 12টা। আর এই জায়গায় কয়টা চার্জ আছে? 3 দুগুণে কত, 6টা পজিটিভ চার্জ। তাহলে আর কয়টা চার্জ লাগবে বলতো? আর কয়টা চার্জ লাগবে? এই জায়গায় 6টা চার্জ আর এই জায়গায় কয়টা চার্জ, 12টা। তাহলে আমরা কি করি, 6কে বাড়াবো নাকি 12কে কমাবো? আমরা বলছিলাম চার্জ ইয়ে করতে হলে ইলেকট্রন যোগ করব। তাহলে এই জায়গায় যেহেতু পজিটিভ চার্জ 12টা, এই জায়গায় যদি আমি আরো 6টা ইলেকট্রন যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? তাহলে কি হয়ে যাবে বলতো? তাহলে আমাদের চার সংখ্যা 6 হয়ে যাবে এখানে। এটাই করছি আমি। দেখো ইলেকট্রন যোগ করে দিছি, খেয়াল করে দেখছো? 6টা ইলেকট্রন যোগ করে দিছি। তার মানে কি হয়েছে, এই এই জায়গায় কয়টা ছিল, 14টা, আর এই যে দুইটা মিলে 12টা হয়েছিল। 12 + 12 ছিল, আর 6টা ইলেকট্রন যোগ করে দেওয়াতে এখন সে কত হয়ে গেছে, 6 হয়ে গেছে। আর এই জায়গায় তো 3 দুগুণে 6, 6টা। ঠিক আছে, এই জায়গায় পেন্সিল টেন্সিল দিয়ে অনেক কিছু লেখা আছে, এগুলো একটু লিখা নিও, জুম করে দেখা। আচ্ছা, এরপর চার্জ কিন্তু এই জায়গায় সমতা করা হয় নাই, তো আমরা সমতা করি এখানে। দেখো চার্জ সমতা করি, চলো। দেখো এইখানে দুইটা চার্জ আছে পজিটিভ, আর এখানে কয়টা, 3টা। তাহলে এই জায়গায় দুইটা পজিটিভ চার্জ, এখানে 3টা, তাহলে আমরা বলছি যে এখানে পজিটিভ চার্জের বেশি থাকবে, ওইখানে ইলেকট্রন যোগ করে দিয়ে সমতা করবো। তাহলে এই জায়গায় 3 দিয়ে 2 বানাইতে হলে কয়টা ইলেকট্রন যোগ করতে হবে, একটা ইলেকট্রন। ঠিক আছে, একটা electron। আচ্ছা, তারপরে আমরা কি করব, এই জায়গায় আরেকটা কাজ করতে হবে, সবার লাস্ট কাজ। এখন আমরা দুইটা বিক্রিয়াকে সমতা করতে যদি চাই, তো সেক্ষেত্রে কিভাবে সমতা করব? দেখো এই জায়গায় কয়টা চার্জ আছে, 6টা চার্জ। দুই পাশেই 6টা করে চার্জ, আর এই জায়গায় কয়টা আছে, দুই পাশেই দুইটা চার্জ আছে। এই জায়গায় দুইটা, এই জায়গায় দুইটা। তাহলে আমি দুই পাশে যদি সমান বানাইতে চাই, ইলেকট্রন যদি সমান বানাইতে চাই, তাহলে আমাদের এর 6 দিয়ে গুণ করতে হইব। বা এইভাবে না, এইভাবে চিন্তা করো না। তুমি দেখো এই জায়গায় ইলেকট্রন কয়টা আছে, একটা, আর এই জায়গায় কয়টা ইলেকট্রন, 6টা। তো আমি দুই পাশে আমি এদের এই এই বিক্রিয়াটা এবং এই বিক্রিয়াটারে যোগ করব। তো সেই জন্য ইলেকট্রনকে আমার কি করতে হবে, দুই পাশে সমান বানাইতে হবে। এই জন্য এই বিক্রিয়াটারে আমি 6 দিয়ে গুণ করে নিছি। আচ্ছা, দুইটি বিক্রিয়াকে এখন যোগ করছি। যোগ করার সিস্টেম কি ভাইয়া? যোগ করার সিস্টেম হচ্ছে এই পাশের এই সাইডের বিক্রিয়াগুলারে একসাথে যোগ, এবং এই সাইডের বিক্রিয়াগুলারে একসাথে যোগ। ঠিক আছে, তাহলে আমি এই যে দেখো 6 দেওয়া গুণ করার পরে কিন্তু 6Fe2+ হবে, এবং এগুলা কি হবে, 6Fe3+ প্লাস 6 ইলেকট্রন। আচ্ছা, আমি আগে এই সাইডেরটা যোগ করি, এইটা প্লাস হচ্ছে কি এই সাইডেরটা যোগ করছি। ঠিক আছে, আর এটার আবার 6 দিয়ে গুণ করো না, এটা কিন্তু কোনো গুণ নাই, এটারে গুণ করছি ইলেকট্রন সমানোর জন্য। তারপরে এই পাশের গুলো যোগ করো, 6Fe3+, আর এই জায়গায় 6 ইলেকট্রন। ঠিক আছে, এরপরে এই পাশের গুলা যোগ করছি। তারপরে কাটাকাটি, এই 6 ইলেকট্রন, এই ইলেকট্রনটা যদি 6টা ইলেকট্রন এই পাশে আসে, তাহলে কাটাকাটি চলে যেত, ওই অনুযায়ী লিখছি। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট আর কি। ইলেকট্রন বাদ দিয়ে যতটুকু লেখা যায় ওইটাই রেজাল্ট। এরপর আবার আরেকটা বিক্রিয়া নিছি, নেওয়ার পরে এটারও দেখি পারি কিনা করতে। এসিডিও মাধ্যমে দিছি। দেখো এই জায়গার মধ্যে আমাদের প্রথম টার্গেট, এখন আমি তুমি তুমি তো বলবো, তুমি আশা করি বুঝতে পারবা। প্রথম টার্গেট কার জারণ, কার বিজারণ হচ্ছে, ওগুলার আলাদা করা। তো আমাদের এই, আমাদের আমি যেটা গোল করে দিব অতটুকু হলো প্রশ্ন আকারে লাগবে। ঠিক আছে, আমাদের এটা দিছিল, দিয়া বলছিল এই বিক্রিয়াটা জারণ মানে আহ জারণ অর্ধ বিক্রিয়া বার করে দেখাইতে। হুম, পদ্ধতিটার নাম জানি কি, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। এই বিক্রিয়াটা লেখা লাগবে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া বের করে দেখো। ঠিক আছে, তারপর আমরা কি করব,
তারপরে আমরা এটা লিখবো, হ্যাঁ, সলিউশনের মধ্যে সলিউশন, SOL টু দি পাওয়ার n, সলিউশনের মধ্যে এটা লিখবো। ওকে, তাহলে দেখো কি করি। আমরা কি করব, প্রথমে এই এস এর জারণ সংখ্যা বের করছি, বের হয়েছে কত, 4। তারপরে আমরা এই জায়গায় এস এর জারণ সংখ্যা বের করছি, বের হয়েছে 6। তাহলে 4 to 6 মানে কি জারণ সংখ্যা বাড়ছে, মানে এটা জারণ হয়েছে। 4 to 6 +4 to 6 হয়েছে মানে কি জারণ হয়েছে। ওকে, তারপর ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়াম এই জায়গায় 3+ আগেই দেওয়া ছিল, এই জায়গায় আমরা বের করে দেখছি +6 হয়েছে। এই ক্রোমিয়ামেরটা আগেই বের করে দেখেছিলাম আগের নোটটাতে, এই জন্য আর বাদ করিনি। +6 হয়েছে, ঠিক আছে, এই যে ক্রোমিয়াম +6 এরকম ভাবে দেখেছি, ঠিক আছে। তো +6 হয়েছে দেখে আমরা দেখতেছি যে 6 থেকে 3 হয়েছে, মানে তার বিজারণ হয়েছে, মানে কমছে 6 to 3। আচ্ছা, আমাদের ফার্স্ট কাজ শেষ। এখন আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়াটাকে আলাদাভাবে দেখাবো, যে আলাদাভাবে দেখাইছি। এটা হলো জারণ অন্তর্বিক্রিয়া, এই যে বিজারণ অন্তর্বিক্রিয়াকে আলাদা করে নিয়ে এসেছি। এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্স্ট স্টেপ কি, এই যে ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এই বিক্রিয়াটাকেই স- অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে সমতা করে, ঠিক আছে। সমতা করবো কিভাবে দেখি। সালফারের এই জায়গায় একটা আছে, এখানেও একটাই, তার কোনো সমস্যা নেই। এবং সেকেন্ড, তারপরে এই জায়গার মধ্যে আমি দেখি অক্সিজেন বাদ দিয়ে, দুইটা বিক্রিয়া দিয়েই খেয়াল রাখতে হবে কিন্তু। অক্সিজেন বাদ দিয়ে সমতা করি, ক্রোমিয়াম এই জায়গায় দুইটা, এই জায়গায় কয়টা আছে, ক্রোমিয়াম এই জায়গায় একটা আছে, তার মানে দুইটা বানাইতে হলে এই যে 2 দিছি, শেষ। অক্সিজেন বাদ দিয়ে বাকি পরমাণু সমতা শেষ। এবার আমরা আসবো অক্সিজেন এবং হাইড্রোজেনের সমতা। তো আমরা মূলত অক্সিজেনের সমতাটা আগে বলবো। এই জায়গায় অক্সিজেন আছে, হ্যাঁ আছে। এই জায়গায় 3টা আছে, আর এখানে আছে কয়টা, 4টা। তাহলে কয়টা কম, এখানে কয়টা কম, একটা অক্সিজেন কম। একটা অক্সিজেন কমের জন্য একটা পানি যুক্ত করতে হবে। এই যে দেখো, একটা পানি, এখনো পানি যুক্ত করছি। এই জায়গার মধ্যে অক্সিজেন আছে, হ্যাঁ আছে। তাহলে দেখো, এই জায়গার অক্সিজেনের জন্য, এই জায়গায় 7টা অক্সিজেন, এই জায়গায় কোনো অক্সিজেন নেই। তাহলে 7 অণু পানি যুক্ত করবো, এই যে দেখো 7 অণু পানি যুক্ত করছি, ঠিক আছে, শেষ। এবার অক্সিজেন যুক্ত করার পরে, মানে পানি যুক্ত করে অক্সিজেনের জন্য পানি যুক্ত করার পরে, এখন এই জায়গায় কিন্তু হাইড্রোজেন আইসা পড়ে। দেখো এই সাইডে হাইড্রোজেন কয়টা, 14টা। এই সাইডে হাইড্রোজেন আসিল, এই সাইডে কোনো হাইড্রোজেন আসিল, ছিল না। তাহলে এই পাশে 14টা হাইড্রোজেন যুক্ত করছি। এই যে থার্ড দেওয়া আছে, মানে থার্ড প্রসেস, ফার্স্ট প্রসেস, সেকেন্ড প্রসেস, এরকম ভাবে দেওয়া। হুম, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে তুমি যখন অক্সিজেন এইখানে যুক্ত করছিলে, এই জায়গায় হাইড্রোজেন আইসা পড়ছে কয়টা, 2টা আইসা পড়ছে, এখনো যখন যুক্ত করছিল। তো এই জন্য কি করছি, 2টা হাইড্রোজেন দূর, মানে হাইড্রোজেন এর জন্য সমতা করতে হলে কি আনি, হাইড্রোজেন আয়ন যুক্ত করি। তাহলে এই জন্য 2টা হাইড্রোজেন আয়ন যুক্ত করছি, শেষ কাজ। এরপর আমরা কি করব, এই জায়গায় ইলেকট্রনের মানে চার্জের সমতা করব, চার্জের সমতা। তো এই যে দেখো, এখানে চার্জ কয়টা আছে, এই জায়গায় -2, 2টা নেগেটিভ চার্জ, -2। আর এখানে কয়টা চার্জ ছিল, নেগেটিভ চার্জ -2। আর পজিটিভ চার্জ কয়টা, হাইড্রোজেনের এই যে একটা, কিন্তু 2টা হাইড্রোজেন দেখা +2। তাহলে এই -2 +2 কাটা, তার মানে এই জায়গায় 0 চার্জ, আর এই পাশে কয়টা, -2 চার্জ। এই জায়গায় 0 চার্জ, আর এই জায়গায় -2 চার্জ, তাহলে দুই পাশে চার্জ সমতা করতে হবে। তাহলে কি করতে হবে, এই জায়গায়, এই জায়গায় -2 লাগবে না, -2। তাহলে আমরা 2টা -2 আনার জন্য কি করব, 2টা ইলেকট্রন যুক্ত করে দেবো, ঠিক আছে। এটা দেখো, 2টা ইলেকট্রন যুক্ত করছে। এটা 3 নম্বর স্টেপ, এই জায়গায় দিয়ে দিচ্ছি। ওই স্টেপের সাথে নাও মিলতে পারে, ঠিক আছে, আমি মানে কিভাবে কি বলতেছি আমার মুখের সাথে মিলাই নিও। আচ্ছা, এবার এইখানে চার্জের সমতা করতে হবে। এই জায়গায় কতটা চার্জ আছে, -2, জায়গায় +3। তাহলে তোমার এই পাশে +3 আর এই পাশে -2 আছে। তাহলে তোমার যেই জায়গায় +3, এই জায়গায় তোমার ইলেকট্রন যুক্ত করতে হবে। কত যুক্ত করলে মাইনাসের দিকে যাবে, 5 যুক্ত করো, না সরি, ও সরি সরি সরি, এই জায়গায় কিন্তু চার্জ আরো বেশি।
-2 আছে তো ঠিক আছে, তারপরে এই জায়গার মধ্যে কিন্তু 14টা হাইড্রোজেন আছিল না, হাইড্রোজেন আয়ন, তাহলে কত হবে +14, তাহলে এই জায়গায় কত +12 আছিল, আর এই জায়গায় কত আছে +3, +3, আবার এই জায়গায় আবার 2 আছিল, 3 দুগুণে কত 6, তাহলে +6, আর এই জায়গায় কত +12, তাহলে দুই পাশেই সমান বানাইতে হবে, +6 বানাইতে হবে, তাহলে এই 12 রে কমানো যায়, কমাইতে হলে কি করতে হবে, প্লাস ইলেকট্রন যুক্ত করবো কয়টা, 6টা, তাহলে এই 6 এবং 12 এবং 6 কাটাকাটি দিয়ে কত হবে +6, আর এই জায়গায় তো ডান পাশে তো +6 ছিলই, ঠিক আছে। আচ্ছা, সমতা করা শেষ, এই যে যুক্ত করছি দেখছো, এই যে +6 ইলেকট্রন। এখন আমরা লাস্টে কি করব, সমীকরণকে যোগ করার জন্য ইলেকট্রনের দিকে তাকাইয়া ইয়া করব, কত দিয়ে গুণ করতে হবে এটা ইয়া করব, ঠিক করব। তাহলে আমরা সবাই লাস্টে দিয়ে দেখতেছি এই জায়গায় 6টা ইলেকট্রন আছে, আমার এই জায়গায় আছে কত 2টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন আর 2টা ইলেকট্রন, 2 রে 6 বানাইতে হলে 3 দিয়ে গুণ করতে হবে এই সমীকরণটা, যে 3 দিয়ে গুণ করছি, গুণ কইরা তারপরে যোগ করছি, এই জায়গায় সব এটা যোগ করব, যে দেখো আমি কিন্তু একসাথে সব করে হটাইতেছি একই ইয়ার মধ্যে, আমি শর্টকাট করছি কিন্তু, তোমার কিন্তু বইয়ের মধ্যে যেভাবে করছে ওই ধাপে ধাপে করতে হবে, হ্যাঁ বইয়ের অঙ্ক ইয়াগুলো দেখো। দেখো 3 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়, 3টা পানি, আর এটাও কত হয় 3টা, এরপর এই পাশের গুলা লিখছি, এই পাশের গুলা, আবার এই জায়গার মধ্যে এটাও কিন্তু 3 দিয়ে গুণ, গুণ করে যা আসে তা লিখছি, ইলেকট্রন 2টা থেকে 6টা হয়ে গেছে 3 দিয়ে গুণ করার ফলে, 2টা হাইড্রোজেন আয়ন ছিল, 6টা হয়ে গেছে, 3 দুগুণে 6। এরপর এই পাশের গুলা আমরা লিখছি, ঠিক আছে। তারপরে সমীকরণটারে আমরা কাটাকাটি করছি, কাটাকাটি বলতে কি 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রন নাই, এই জায়গায় 14টা হাইড্রোজেন, মানে হাইড্রোজেন আয়ন, এই 6টারে যদি এই পাশে আনি তাহলে কাটাকাটি যায় না, 14টা থেকে 6টা গেলে কত থাকে 8টা, হ্যাঁ। আর কিছু কি এই পাশে আনা যায়, ও এই জায়গায় 3টা পানি আছে, এই 3টা পানির যদি এই পাশে নিয়ে যাই তাহলে এই পানির সাথে এটা প্লাস আকারে আছে না, এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে বিয়োগ যাবে, 7টা থেকে 3টা বিয়োগ গেলে কত হয় 4টা, ঠিক আছে। আচ্ছা, আর কি কিছু আছে, আর কিছু নেই। আচ্ছা, তোমার বাড়ির কাজ হচ্ছে এই দুইটা আমার করে দিবা, ঠিক আছে? এটা করে দিবা। তো আজকের ক্লাস এতটুকুই। আর একটা জিনিস মনে রাখবা, যে ইলেকট্রনের সমতা যদি ভুলভাল হয়, ইলেকট্রনের দুইটা সমতা, একটা হচ্ছে কি ওই যে যোগ করার ক্ষেত্রে সমতা, আর আরেকটা হচ্ছে কি এই যে এই দুই পাশের ইলেকট্রনের সমতা, মানে চার্জের সমতা আর কি, ইলেকট্রন বলতে কি চার্জের সমতা, সরি, একটা হলো চার্জের সমতা আর একটা হলো এই যোগ বিয়োগ করার জন্য কত দিয়ে গুণ দিতে হবে ওই সমতা, সেইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যদি না বুঝো বারবার ভিডিওটা দেখবা, দেখে বুঝে ট্রাই করবো, তাও যদি না বুঝো আমার কিছু করবো না। তো এটা এতটুকুই, তারপরে আমরা আসবো অম্লীয় মাধ্যমের দুইটা এক্সাম্পল দেখাইলাম, এরপরে দুইটা বাড়ির কাজ দিচ্ছি, এগুলো করে দিবো। আমি দেখবো তুমি কি করে বুঝছো।